শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, জানুয়ারিতে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস, মানুষের ভোগান্তি চরমে। ৪৩ ধরনের পণ্যে ১৫% ভ্যাট আরোপের সিদ্ধান্ত, সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। রাজনৈতিক বিতর্কের আড়াল হয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাট, মন্তব্য ফখরুলের। দেশে ভোটার ১২,৩৭,০০,০০০, ২০ জানুয়ারি থেকে তথ্য যাচাই, চূড়ান্ত তালিকা প্রকাশ ২ মার্চ। আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সারা দেশে হঠাৎ করে বেড়েছে শীতের দাপট। রাজধানীতে একদিকে যেমন তাপমাত্রা কমছে, অন্যদিকে হু হু করে বয়ে চলছে ঠান্ডা বাতাস। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি। ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় সূর্যের দেখা মেলেনি। ৪ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়বে এবং ৭-৮ তারিখে বৃষ্টি হতে পারে, তবে ৯ তারিখের পর থেকে তাপমাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শীত খালি শীতে ঠেলা বাঁচি না, আমরা সারাদিনে আগুনে পড়ি থাই। বাসায় নেই তেমন শীতবস্ত্র বা কম্বল, তাই প্রচণ্ড শীতে সারাদিনের বেশিরভাগ সময় পরিবার নিয়ে এভাবেই কাটাচ্ছেন ৮০ ঊর্ধ্ব লাইলি বেগম। বলছিলেন শীতে কষ্টের তার অভিজ্ঞতার কথা। শুধু প্রত্যন্ত অঞ্চল নয়, এবার ঢাকায়ও দেখা গেছে শীতের প্রকোপ। বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। শীতে বিপাকে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীতে লেগে যাইতেই না, কামে লেগে আজকে 2 দিন ধরে বই রয়েছি না, সরকার তো চায় আর দেখে না। বিপাকে পড়েছে অফিসগামী মানুষেরাও। অফিসে এখানেই আজকে সকালবেলা যখন আসি, মানে বলতে গেলে আমি কাঁপতে কাঁপতে পুরো আসছি। কি বলবো, এত শীত যে মানে শীতে ফ্রিজ হয়ে গেছি। সারাদিন সূর্য নাই, বৃষ্টির মধ্যে কুয়াশা পড়তেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে এ মাসের মধ্যে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে এবং তাপমাত্রা আরও কমতে পারে। তাপমাত্রা বাড়তির দিকে থাকবে, এই অবস্থাটা 7 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর 7 তারিখ বা 8 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামান্য। এই বৃষ্টিপাতের পরে মূলত তাপমাত্রা আবার কমে যাবে। তখন যে কোল্ড ওয়েভ আমরা প্রত্যাশা করতেছি যে ওই সময় কোল্ড ওয়েভ শুরু হতে পারে। এদিকে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোর সহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এছাড়া ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজস্ব আয় বাড়াতে বছরের শুরুতেই ৪৩ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক শূন্য করায় সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তিনি। নতুন বছরে ব্যাংকিং খাতসহ অর্থনীতিতে স্বস্তি ফেরার আশাবাদ জানিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ কমবে না বলে জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। এখন কোনো রেস্টুরেন্টে কেউ ১০০ টাকার খাবার খেলে পরিশোধ করতে হয় ১০৫ থেকে ১০৭ টাকা। এই ৫-৭ টাকা সরকারের কোষাগারে ভ্যাট হিসেবে জমা হয়। এই ভ্যাট বাড়ছে নতুন বছরে। এখন থেকে ১০০ টাকার খাবার খেলে গুনতে হবে ১১৫ টাকা। একইভাবে বাড়ছে পোশাক, মিষ্টি, বিস্কুট, আচার, টিস্যু পেপার সহ বেশ কিছু পণ্যের ভ্যাট। এছাড়া বাড়তে পারে বিমান ভাড়াও। অভ্যন্তরীণ থেকে শুরু করে সার্কভুক্ত সহ ইউরোপ, আমেরিকা ভ্রমণে শুল্ক বাড়তে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অথবা সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেট। যার টার্নওভার ৫০ লাখ টাকার উপরে তারাই খালি এটা বোধহয় আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার বোধহয় আসছে না।
তাহলে কি ভ্যাট বাড়ছে আইএমএফের পরামর্শেই? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হঠাৎ করে ইনকাম ট্যাক্স ও কোম্পানি ট্যাক্স বাড়ানো সম্ভব না, তাই চিন্তাভাবনা করেই ভ্যাট বাড়ানো হয়েছে। এইটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না, আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। আবার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায়। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তির মতো খাতে আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ কমবে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8:30টায় সেনাপ্রধান সস্ত্রী গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় যান। প্রায় 43 মিনিট এই সাক্ষাৎ হয়। এ সময় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন। তিনি জানান, বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধান সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত বানিয়ে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে বলে দাবি করেছে দলটি। তারা বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 মিলিয়নেরও বেশি দুর্নীতি হয়েছে। ইমরুল হাসানের রিপোর্ট। কথা বলবো, বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপির তরফ থেকে বলা হয়, সরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চেয়ে বেসরকারি খাতের কুইক রেন্টালে জোর দেওয়া হয়েছে জনগণের পকেট কাটতে। ক্যাপাসিটি চার্জের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পাচার হয়েছে দেশের বাইরে। এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমাকে যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। বিদ্যুৎ খাতটা তারা একটা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 মিলিয়ন দুর্নীতির অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। বিএনপি মনে করে দুর্নীতি হয়েছে আরো বেশি। রূপপুরের তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে এবং আরো দুর্নীতি আছে আর কি। শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তির জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে মোট ভোটার 12,36,83,512 জন। গত বছরের তুলনায় 18,33,312 জন ভোটার বেড়েছে, যেখানে নারীর তুলনায় পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতি বছরের মতো খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নতুন নির্বাচন কমিশন। 2023 সালের তুলনায় 2024-এ ভোটার বেড়েছে 1.5%।
মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,33,00,000 আর নারী ভোটার 6,03,00,000। নতুন করে বৃদ্ধি পাওয়াদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 11,85,000 আর নারী ভোটার 6,47,000। ব্রিফিংয়ে জানানো হয় 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া, কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, এই তালিকায় এখনো অনেকে বাদ পড়েছেন তথা আবেদন করেন নাই। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে সেগুলো দাবি আকারে, আপত্তি আকারে আপনারা আগামী 15 দিনের মধ্যে উপস্থাপন করবেন। ভোটারদের বয়স নিয়ে এবং 2025 সালের আগে 18 বছর হওয়াদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে বলে জানানো হয়। আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন, জি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন, আমরা শুনেছি এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এবার প্রথমবারের মতো 7টি দেশের 13,151 জন প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সমাজসেবার উদ্দেশ্যে নিজস্ব স্বার্থে মুনাফা না করে পরস্বার্থে ব্যবসা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথনের উদ্বোধনকালে তিনি এমন আহ্বান জানান। সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে। শীতের ভোরে নারী, শিশু, পৌরসহ সকল বয়সী বিপুল সংখ্যক মানুষ এই ওয়াকাথনে অংশ নেন। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ওয়াকাথনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ একে অপরের পাশে দাঁড়াবে, এটাই জীবনের নিয়ম। কিন্তু সামাজিক ও পারিবারিক বাস্তবতায় এখন সেই প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। এজন্য সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন ধারণা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি, মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারণ মুখাপেক্ষি হতো। আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি, আমাদের পারিবারিকভাবে, আমাদের শিক্ষাগতভাবে। আশা করি আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারব। দেশ জুড়ে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগের বিষয়ে দুদক তদন্ত শুরু করেছে বলে জানালেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এর সাথে সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। আর পতিত আওয়ামী লীগ আমলে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীর নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে অক্টোবরে মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ৭২ ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা এই আলটিমেটাম ঘোষণা করেন। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষার্থীরা প্রস্তুত আছেন। এর আগে সিন্ডিকেট মিটিংয়ে দ্রুত ডাকসু নির্বাচনের বিষয়টি উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসন ডাকসুর পক্ষে কথা বলার পর থেকে ছাত্রদল এবং অন্যান্য যারা ষড়যন্ত্রকারী আছে তারা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে তাদের বিরুদ্ধে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ৭২ ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। ৪৩তম বিসিএস এ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ২২৭ জন প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হবে। এই সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত ৩০ ডিসেম্বর ১,৮৯৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার এতে স্বাস্থ্য পরীক্ষায় ৪০ জনের অনুপস্থিত ও ২২৭ জনকে নিয়োগ অনুপযুক্ত বলা হয়। পরে অনুপযুক্ত সেসব প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন চেয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় অবহেলার পাশাপাশি তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন আহতরা। একই সঙ্গে পরিচালকের রুমে তালা লাগিয়ে দিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে প্রথমে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা, পরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুরোধে রাস্তা ছেড়ে দিয়ে তারা হাসপাতালের ভিতরে বিক্ষোভ করে। এ সময় আহতরা জানান, দুপুরের দিকে বিভিন্ন অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের সাথে দেখা করেন আহতদের একটি প্রতিনিধি দল। এ সময় হাসপাতালের পরিচালক তাদের কথা না শুনে হাসপাতাল ছেড়ে যেতে বলেন। এমনকি আনসার দিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তারা। রোববারের মধ্যে হাসপাতালটির পরিচালক পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আহতরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। বৃহস্পতিবার রাত ৯টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়। উপাচার্যের ঘোষণার পর রাত ৯:৩০ পর প্রশাসন ভবনের তালা খুলে দিলে প্রায় ১০ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং শতাধিক কর্মকর্তা কর্মচারী। এর আগে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ২ উপ উপাচার্য এবং শতাধিক কর্মকর্তা কর্মচারী। আমি এখানে পরিষ্কার করে একটি কথা বলব, প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। ছাত্রদের আরও দাবি দেওয়া আছে, এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব, কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না। কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাব, কিন্তু এটাই আমার অঙ্গীকার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে সরকার। কাজী নজরুল ইসলাম সব ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারিভাবে কোনো গেজেট ছিল না। তবে দেশের জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার কাজী নজরুল ইসলামকে সরকারিভাবে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশ করল অন্তর্বর্তীকালীন সরকার। তবে এর আগে তাকে জাতীয় কবি সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন ২০১৮ জারি করা হয়।
আর 1976 সালের 18 ফেব্রুয়ারি তাকে নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছর তাকে 21 পদকে ভূষিত করা হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। প্রায় 1 কোটি লোককে নিয়ে টিসিবি কার্যক্রম চলছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অনিয়মের কারণে 40 লাখের বেশি টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে টিসিবি ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা অলরেডি প্রায় 40 লক্ষের উপরে কার্ড বাতিল করেছি। আমরা বাতিল এবং সংযোজন এই দুটোই ডাইনামিক একটা প্রক্রিয়া। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা টিসিবির যে 1 কোটি পরিবারের পরিকল্পনা, সেটা থেকে যে স্মার্ট কার্ডের রূপান্তরের যে প্রচেষ্টা চলছে এবং এর সাথে টিসিবির যে সুবিধাভোগীর ক্ষেত্রে যে কার্ডগুলোর বিতরণ ব্যবস্থা থেকে বিপণন ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাগুলো আছে, এটা উপলব্ধি করার জন্য আসছি। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। সিরিয়ার সাবেক একনায়ক বাশার আল আসাদকে রাশিয়ার মস্কোতে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে মর্মে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। প্রবাসের খবর। জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, জেদ্দাস্থ আল জহুরা স্টেডিয়ামে জেদ্দার ইয়াংস্টার ক্লাবের সভাপতি মনোয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরুজ খান। বিশেষ অতিথি ছিলেন আলী আকবর সোহেল, রইস আলী, করিম সরকার, আতাউর রহমান সহ অন্যরা। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় জেদ্দা ইয়াংস্টার বনাম রয়্যাল স্পোর্টিং ক্লাব। বিদেশে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছেন কাতারস্থ বাংলাদেশি বিনিয়োগকারীরা। এনটিভি কাতার প্রতিনিধি জানান, দোহার পুরাতন আল গানিম এলাকায় প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ হাদিসুর রহমানের বিনিয়োগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আব্দুল আজিজ সুপারমার্কেট। 2 উদ্যোক্তা ও অতিথিদের সাথে নিয়ে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কাতারি স্পন্সর আব্দুল আজিজ। দোয়া পরিচালনা করেন বিশেষ অতিথি মোহাম্মদ নুরুল ইসলাম। বক্তব্য দেন কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক, শরীফ মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ সহ অন্যরা। এনটিভি দর্শক ফোরামের আয়োজনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বিজয় উৎসব। পাশাপাশি প্রবাস বিনোদন পর্ব 24-এর জমকালো আয়োজনে যোগ দেন প্রবাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব, শিল্পী সহ আরও অনেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রিয়াদে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে পালিত হলো বর্ণিল বিজয় উৎসব। পাশাপাশি 24 বারের মতো অনুষ্ঠিত হলো ফোরামের নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন। আয়োজনের পৃষ্ঠপোষকতা এনটিভির সঙ্গে ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, রিয়াদ ফুড হাউস, আলমদিনা ফ্যাশন হাউস, গলফ টলেডো রেস্টুরেন্ট, অনলাইন পোর্টাল আলোচিত বার্তা। অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন দর্শক ফোরামের সভাপতি সাকিবুল ইসলাম। মন থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সঞ্চালনা করেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। প্রধান অতিথি ছিলেন আলমদিনা ফ্যাশন হাউসের এমডি ইনভেস্টর লায়ন ইসমাইল হোসেন। প্রধান বক্তা ছিলেন বাথা সানসিটি মেডিকেলের এমডি আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য দেন ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহসান কিরণ, সিনিয়র সহসভাপতি শেখ বাদল, যুবনেতা AKM ফরিদ, রিয়াদ মহানগর এনটিভি দর্শক ফোরামের সভাপতি স্বপন হাওলাদার সহ আরও অনেকে। উৎসবের সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন এনটিভি সংবাদ উপস্থাপিকা মহসেনা শাওন। শিল্পী রাকা জারা সহ অন্যদের সাংস্কৃতিক উপস্থাপনা মুগ্ধ করে অতিথিদের। অনুষ্ঠানে অংশ নিয়ে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ এবং বর্ণিল অনুষ্ঠানের প্রশংসা করেন অতিথিরা। এখানকার যারা প্রবাসী বাংলাদেশি আছেন
তাদের আন্তরিকতা, তাদের একাগ্রতা সবকিছু দেখে আমি আসলে অভিভূত হয়ে গেছি। বরাবরই এনটিভি শোগুলো খুবই চমৎকার এবং কোয়ালিটি সম্পূর্ণ হয়। আমি দেশ ও বিদেশের সকল বাংলাদেশী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই অনুষ্ঠানের জন্য সকল এনটিভির কলা কৌশলী ও আমার সহযোদ্ধাগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হোক, যেই বাংলাদেশে কারো চক্ষু রাঙানি আমরা ভয় করব না। আমি ধন্যবাদ জানাই সকল এনটিভি প্রবাসী এবং সকল সাংবাদিক ভাইদেরকে। আমাদের যেন সামনে আরো সুন্দর কিছু দেখাতে পারে আপনাদেরকে, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। প্রবাসী সাংবাদিক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের সার্বিক সহযোগিতায় এনটিভির আনন্দ আয়োজন প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইস্পাহানে প্রিমিয়াম টি খেলার খবর। বিপিএল ইতিহাসের সেরা বোলিং স্পেল উপহার দিয়ে বিশ্ব রেকর্ডেও নাম লেখালেন তাসকিন আহমেদ। স্বীকৃত টি-20তে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিলেন বাংলাদেশের এই গতি তারকা। তাসকিনের আগুন ঝরা বোলিংয়ের দিনের ঢাকা ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পায় দুর্বার রাজশাহী। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়নদের 8 উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। বিপিএলের টিকিট নিয়ে বিশৃঙ্খলা যেন কাটছেই না। টিকিট না পেয়ে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেট ভাঙচুর ও বুথে আগুন দিয়েছে টিকিট প্রত্যাশীরা। এর আগে বিপিএলের উদ্বোধনী দিন টিকিট না পাওয়ার হতাশা ছিল দর্শকদের মধ্যে, যার বহিঃপ্রকাশ ছিল মূল গেট ভাঙচুর। একদিন বিরতির পর খেলা শুরুর আগে টিকিট প্রত্যাশীরা অগ্নিসংযোগও করেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। মিরপুরের সুইমিং কমপ্লেক্সের গেট ভেঙে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যা নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটি নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলা পরিকল্পিত কিনা তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন দায়িত্বরতরা। এবারের বিপিএলের টিকিট অনলাইন ও নির্ধারিত ব্যাংকের শাখা থেকে সংগ্রহ করা যাচ্ছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, জানুয়ারিতে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস, মানুষের ভোগান্তি চরমে। 43 ধরনের পণ্যে 15% ভ্যাট আরোপের সিদ্ধান্ত, সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। রাজনৈতিক বিতর্কের আড়াল হয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাট, মন্তব্য ফখরুলের। দেশে ভোটার 12,37,00,000, 20 জানুয়ারি থেকে তথ্য যাচাই, চূড়ান্ত তালিকা প্রকাশ 2 মার্চ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।